আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো যে আমরা সবাই জানি এসএলএসটি ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। এরপর ইন্টারভিউরও ডেট দেওয়া হবে। তো ইন্টারভিউতে যাওয়ার পর যে দুটো নাম্বার অ্যাড হওয়ার পর একজন পরীক্ষার্থী শিক্ষকতার কাজে নিযুক্ত হবেন, তার লাস্ট স্টেপ হচ্ছে একটা হচ্ছে তোমার ডেমো ক্লাস, আর একটা হচ্ছে ইন্টারভিউর মধ্যে নিজের দক্ষতাগুলো তুলে ধরা। তো ডেমো ক্লাস কেমনভাবে করলে বা কিভাবে তৈরি করব, কিভাবে পড়ানো শুরু করা যেতে পারে, সেটা দেখানোর জন্য আমি আজকে একটা অধ্যায়কে ধরেছি, ষোড়শ মহাজন পদে। আজকের পাঠ যা কেমন খাতায় লিখতে হবে বোর্ডে, শ্রেণী নবম, নবম হলে দশম, দশম হলে দশম, একাদশ হলে একাদশ, দ্বাদশ হলে দ্বাদশ। বিষয় যদি তোমার ইতিহাস, ইতিহাস, বাংলা হলে বাংলা, ইংলিশ, এডুকেশন যা হবে সেটাই লিখতে হবে। তারপর এখানে আজকের পাঠ করে যেটা তোমার পড়ানোর বিষয়বস্তু সেটা এখানে লিখে দিতে হবে। আমার এখানে আজকে পড়ানোটা হচ্ছে ষোড়শ মহাজনপদ। ঠিক আছে, এটা কখন কোন সময় লিখতে হবে সেটা তোমার পড়ার, যারা বিএড করেছো বা যারা ইন সার্ভিস তাদেরকে তো বলারই দরকার নেই, যারা বিএড করেছো তারা জানো। ঠিক আছে, পড়ানোর সময় তোমার মতো করে স্টাইলে সেটাকে তুলে ধরতে পারো। যেমন শ্রেণী নবম, বিষয় ইতিহাস তুমি লিখতে পারো আগেই। আবার আজকের পাঠটা তুমি তোমার মতো করে কোনো একটা বিষয়কে তুলে ধরলে ছাত্রদের সামনে, তারপর তাদের মুখ দিয়ে বলালে, তাহলে এইটা হলো এই যেরকম, তাহলে আজকে আমি তোমাদেরকে পড়াবো এই যে। বিশেষ করে এটা আয়োজন স্তরের ক্ষেত্রেই করা হয়, আয়োজন স্তরেই বিষয়টাকে তুলে ধরা হয়, দিয়ে পর আজকের পাঠটা বলা হয়। তা আমার যদি ষোড়শ মহাজন পদ পড়ানো হয়, তাহলে আমরা এখানে কিভাবে পড়ানোটা শুরু করব সেটা আমি একটু বলে দিই। আমাদেরকে কোন কোন বিষয়, মানে যারা তোমরা ডেমো ক্লাস দেবে তারা কোন কোন বিষয়ের উপর আলোকপাত করবে আমি সেটা এখানে বলতে চাইছি। আমি এখানে পড়ানোটা দেখাচ্ছি না, যে তোমরা যে কোনো বিষয়ে যা কিছু টপিক ঠিক করবে সেখানে কি কি তথ্যগুলো নেবে আর কোনগুলো দেখাবে। তো যেমন এখানে যদি ষোড়শ মহাজন পদ হয় আজকের পাঠ, তাহলে আমাকে প্রাচীন ভারতের দিকে যেতে হবে। আমরা তখন সেখানে দেখব কি না কীভাবে ষোড়শ মহাজন পদ পড়াটাতে আসা যায়। প্রাচীন যুগ, মেহেরগড় সভ্যতা, হরপ্পা সভ্যতা, তারপর বৈদিক যুগ, আর্যদের আগমন, আর্যরা ভারতে আসছে, আমাদের একটা নূতন সংস্কৃতি তারা সাথে করে নিয়ে আসছে। সংস্কৃত ভাষার মাধ্যমে বেদ লেখা হচ্ছে, যেখানে শিক্ষা দীক্ষা, দর্শন, জ্যোতিষশাস্ত্র, বিজ্ঞান সমস্ত কিছু সংমিশ্রণ ঘটছে। এবং ধীরে ধীরে এই আর্যদের ভারতে আগমনের পর ভারতের রাজনীতিতে, অর্থনীতিতে বিশাল পরিবর্তন দেখা দিচ্ছে। সাংস্কৃতিক পরিমণ্ডল নূতনভাবে গড়ে উঠছে। বৈদিক যুগের শেষ দিকে দেখা যাচ্ছে যে ব্রাহ্মণদের অধিকার আস্তে আস্তে ক্ষুণ্ণ হচ্ছে। শুধুমাত্র ধর্মের দোহাই দিয়ে মানুষ আর কোনো কিছুকে মেনে নিতে চাইছে না, যুক্তি ও তর্কের উপর ভিত্তি করে তারা এগিয়ে যেতে চাইছে। এইভাবে শুরু হচ্ছে নূতন একটা যুগের। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে সমগ্র ভারতে, বিশেষ করে উত্তর ভারত জুড়ে একাধিক জনপদের উল্লেখ পাওয়া যাচ্ছে। বৌদ্ধ ধর্মগ্রন্থ অঙ্গুত্তর নিকায়, জৈন ধর্মগ্রন্থ ভাগবতী সূত্র থেকে এই জনপদগুলি সম্বন্ধে আমরা জানতে পারছি। তাহলে আমরা এইভাবে, ভালো আঁকতে না জানলেও হবে, কিন্তু মোটামুটি একটা বোঝাতে পারার মতো যদি কিছু করতে পারো তাও চলবে। যেমন আমি ভালো আঁকতে জানি না, বোর্ডটা ছোট আছে, তার মধ্যে চেষ্টা করলাম। তো এইখানে আমাকে দেখাতে হবে যে কোথায় কোথায় এই জনপদগুলি গড়ে উঠেছিল। ম্যাক্সিমাম সবই উত্তর ভারতে ছিল, আমরা জানি সবই উত্তর ভারতে। ম্যাপটা করে দিলাম, পূর্ব, পশ্চিম, এখানটা উত্তর, এদিকটা হচ্ছে দক্ষিণ। তো ম্যাক্সিমাম সব তোমার উত্তর ভারতে। এরকম 16টি জনপদ গড়ে উঠেছিল, 16টি জনপদ গড়ে উঠেছিল। 16কে ভালোভাবে, ভালো ভাষায় কী বলা হয়? ষোড়শ। ষোড়শ। তাহলে খ্রিস্টপূর্ব ষষ্ঠ
শতকে সমগ্র উত্তর ভারত জুড়ে, সমগ্র উত্তর ভারত জুড়ে, দক্ষিণ ভারতে ছিল একটা জনপদ ছিল, সমগ্র উত্তর ভারত জুড়ে যে জনপদের অস্তিত্ব পাওয়া যায়, যে 16টি জনপদের অস্তিত্ব পাওয়া যায়, তাকেই ষোড়শ মহাজনপদ বলা হয়। এখানে তুমি এরকম বলতে পারো। তাহলে আজকে আমরা জানবো ষোড়শ মহাজনপদ কাকে বলে। তার আগে তুমি একটু বলে দিয়েছো ষোড়শ মহাজনপদের উত্থানের আগের ইতিহাসটা। এরপর এখান থেকে ষোড়শ মহাজনপদগুলি কি কি, কোনটা কোথায় অবস্থিত, লাস্টে কোন 4টি রাষ্ট্রের লড়াইয়ের পর শেষে একটি রাষ্ট্র শক্তিশালী হয়ে উঠল, সেই রাষ্ট্রটার নাম মগধ, মগধের রাজবংশ। ঠিক আছে, হ্যাঁ, মগধের রাজবংশের নাম, এগুলো তুলে ধরতে হবে পড়ানোর সময়। সময়সীমা, মগধ কেন শ্রেষ্ঠ রাষ্ট্রে পরিণত হলো সেটা আমাদেরকে জানাতে হবে। এইভাবে বোর্ড ওয়ার্কের মাধ্যমে খুব সহজ সহজ বিষয়গুলোকে তুলে ধরতে হবে এবং প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে ছোট ছোট জিনিসগুলো বুঝিয়ে দিতে হবে তোমাকে, এবং দেখবে তুমি সহজেই ডেমো ক্লাসটি উতরে যাচ্ছ, তুমি ডেমো ক্লাসটি ভালো করে দিচ্ছ। বেশি কিছু ভাববে না, অতিরিক্ত ভাবনা চিন্তা কোনো কিছুকে শুরু করতে দেয় না। তুমি যত বেশি ভাববে তুমি কিছুই শুরু করতে পারবে না। দেখো আমি একটা বোর্ড নিয়ে, আমার এই বোর্ডটা কোথাও টাঙানোর জায়গা নেই, তবু আমি একটা বোর্ডের উপর একটা টেবিলের উপর রেখে তোমাদেরকে জিনিসটা দেখানোর চেষ্টা করলাম। যদি তুমি সহজ করে ভাবো, সহজভাবে নাও, তুমি খুব সহজেই করতে পারবে। যখনই তুমি কোনো কিছু শুরু করার আগে অনেক বেশি ভাববে, তখন তুমি কিছুই করতে পারবে না। সহজ করে ভাবো, সহজভাবে শুরু করো, আর এরকমভাবে প্র্যাকটিস করো ঘরে। দেখো এটা একটা রুমে প্র্যাকটিস করলাম আমি, ধরো। তো তুমি যদি পরীক্ষার্থী হও, তুমি এইভাবে একটু প্র্যাকটিস করো, জিনিসগুলোও জানা হবে, বিষয়গুলোও জানা হবে, সালগুলোও জানা হবে, এবং তোমার ডেমো ক্লাসটাও হয়ে যাবে। আর ডেমো ক্লাস যে উতরাতে পারবে ভালো করে, চাকরি তার নিশ্চিত। তো আমি আরেকটা ভিডিও বানাচ্ছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। যে ভিডিওগুলো বানাচ্ছি এ পরপর যদি দেখতে থাকো, তাহলে দেখবে তোমার ডেমো ক্লাস সম্বন্ধে কোনো ভীতি কিন্তু তোমাদের আর থাকবে না।